স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। কলম্বো টেস্টের চাপে বাংলাদেশ প্রথম দিনে শ্রীলঙ্কা সুবিধাজনক অবস্থানে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 220 রান। ইবাদত 5 ও তাইজুল 9 রানে অপরাজিত। রহমান পেয়ারের রিপোর্ট। কলম্বোয় আরো ভালো খেলার আশা। দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিততে চায় টাইগাররা। একাদশে পরিবর্তন দুইটা, জাকের আলীর জায়গায় মিরাজের ফেরা। ইবাদত হোসেন 2 বছর পর সাদা পোশাকে। বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে। 10 বলের ইনিংসে এনামুল বিজয় উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন 2 বার। শেষ পর্যন্ত বোল্ড, রানের খাতা খোলা হয়নি তার। আরো একবার ভালো শুরুটা বড় করতে পারলেন না মুমিনুল। নিজেরই বিশ্বাস হচ্ছিল না, করেছেন এমনই ভুল। গল টেস্টে জোড়া সেঞ্চুরি করা শান্ত ব্যর্থ। কাপ্তান 8 রান করে আউট হলো। বাংলাদেশ 74 রানে 3 উইকেট হারালো। লাঞ্চের পর 3 ওভারের মাঝে 2 উইকেট পড়ল। 46 রান করে সাদমান উইকেট বিলিয়ে এলো। বৃষ্টির কারণে 34তম ওভারে খেলা বন্ধ। 2 বার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। মুশফিকের সাথে জুটি বাঁধেন মিরাজ। চা বিরতির পরও বাংলাদেশ দল খুঁজে পায়নি ছন্দ। 75 বলে 35 রান করে মুশফিকুর রহিম আউট হয়ে গেল। উইকেটে সেট হয়েছিলেন মিরাজ, তবে তিনিও করেছেন হতাশ। মিরাজের ব্যাটে 31 রান। 71তম ওভারেই শেষ হলো কলম্বো টেস্টের প্রথম দিনের খেলা। চাপে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ 8 উইকেটে 220 রান। তাইজুল 9 এবং ইবাদত 5 রানে অপরাজিত। রহমান পেয়ার 71। একবার জীবন পেয়েও ব্যর্থ, আবারও 0 রানে আউট এনামুল হক বিজয়। এই ওপেনারের একাদশে থাকার সিদ্ধান্তটাই এখন প্রশ্নবিদ্ধ। কেন বারবার ব্যর্থ হবার পরও বিজয়ে আস্থা রাখছেন সিমন্স? কলম্বো থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। পেছন ফিরে কি ভাবছেন বিজয়? ফেলে আসা ওই পথটাতে আবারও কি ফিরতে পারবেন, নাকি নিজেই সেই পথটা একেবারেই বন্ধ করে দিলেন? বিজয় কি দারুণ ধারাবাহিকতার একটা উদাহরণ। প্রথম টেস্টে অর্থাৎ গলে প্রথম ইনিংসে 0 রানে আউট হয়েছিলেন 10 বল খেলে। ঠিক এই কলম্বো টেস্টেও 10 বল খেলে 0 রানে আউট হলেন আরও একবার। 0 রানে লাইফ পেলেন, 0 রানে এজ হলেন, 0 রানেই আবার ফিরে গেলেন। অর্থাৎ ধারাবাহিকতার এক মূর্ত প্রতীক এনামুল হক বিজয়। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স, যিনি কিনা তাকে বিশ্বাস করেছেন, বিশ্বাস করে সুযোগটা দিয়েছেন, সেটাও কিন্তু একটা উৎকৃষ্ট উদাহরণ। জানি না আসলে শিরি ফরহাদকে এতটা বিশ্বাস করতে পেরেছিল কিনা, মমতাজ ঠিক শাহজাহানকে এতটা বিশ্বাস করতে পেরেছিল কিনা, কিন্তু ঠিকই সিমন্স বিজয়ের উপর বিশ্বাস রেখেছিলেন। ম্যাচের আগের দিন বলেছিলেন এখনই কোনোভাবেই বিজয়কে নিয়ে আস্থা হারানো উচিত হবে না। তিনি ভালো করছেন। ভালোটা আসলে কোথায় করছেন? যদি আপনি তার ক্যারিয়ারটা দেখেন, টেস্ট ক্যারিয়ার 14 সালের পর 22 সালে সুযোগ পেয়েছেন। মাঝখানের 8টা বছর কিন্তু তিনি আসলে টেস্ট দলে সুযোগ পাননি। ঠিক ওই জায়গা থেকে আবার 3টা বছরের ব্রেক, একটা ম্যাচ খেলেই বাদ পড়েছিলেন। ফিরে এসেছেন, ফিরে এসে যা করছেন সেটা কিন্তু আপনারা সবাই দেখছেন। অর্থাৎ বিজয় ধারাবাহিকভাবে অধারাবাহিক। টেস্ট ক্যারিয়ারে তার 14টা ইনিংসের মধ্যে তিনি 9 বারই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন, 3টা ডাক হাঁকিয়েছেন, 143 রান করেছেন। তার অ্যাভারেজ যদি আপনারা দেখেন 10.21। অ্যাওয়েতে এনামুল হক বিজয়ের অ্যাভারেজ আরও শোচনীয়, মাত্র 3। এমন একজন ক্রিকেটারের উপর আস্থা রাখা কিংবা তাকে সুযোগ দেওয়ার যৌক্তিকতাটা আসলে কি, সেটা নিয়ে কিন্তু আপনার প্রশ্ন উঠতেই পারে। ম্যাচের আগের দিনও বিজয়কে দেখা গেছে একেবারে ঘাম ছুটিয়ে ফেলেছেন প্র্যাকটিস করতে করতে। কিন্তু সেই নিবেদনটা কি ছিল? ভালো করার ইচ্ছেটা কি আসলে বিজয়ের ছিল? ঠিক যেভাবে তিনি খেলছেন অফ স্ট্যাম্পের বলে বা অফ স্ট্যাম্পের বাইরের বলে, আসলে তার যে দুর্বলতাটা সেটা কিন্তু বারবার চোখে পড়ছে। তার ফুটওয়ার্ক যে আসলে একেবারেই ঠিকঠাক নেই, সেটাই কিন্তু তিনি বারবার ফুটিয়ে চলছেন, সেটা দেশে হোক দেশের বাইরে হোক। এখন কথা হচ্ছে এনামুল হক বিজয়কে আরও একটা সুযোগ কি আসলে টিম ম্যানেজমেন্ট দিবে? সেই বিশ্বাসটা কি আসলে বিজয় রেখেছেন? বিজয় এর আগে বলেছেন ঘরোয়া ক্রিকেটে অর্থাৎ ডোমেস্টিকে তিনি একের পর এক সেঞ্চুরি, একের পর এক রান করে যাচ্ছেন, কিন্তু পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। পর্যাপ্ত সুযোগ পেলে তিনি হয়তোবা লেজেন্ডারি ক্রিকেটারের কাতারে চলে যেতে পারতেন। কিন্তু যেই সুযোগগুলো পাচ্ছেন সেখানেও কি আসলে তিনি আত্মনিবেদন দেখাতে পারছেন? ঠিক এই ছবিটার মতোই
বারবার ফিরে তাকাবেন, কিন্তু সেই পথটা হয়তো বা আর ফিরে আসবে না কখনোই এনামুল হক বিজয়ের জন্য, এবং তার জন্য তিনি নিজেই দায়ী থাকবেন। একজন অভিজ্ঞ ক্রিকেটার হবার পরও সুযোগগুলো কিভাবে কাজে লাগাতে পারেন, এত লম্বা ক্যারিয়ার হবার পরও যখন একজন ক্রিকেটার বুঝতে না পারেন, তখন কিন্তু তাকে আরেকটা সুযোগ দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। এবং ঠিক একইভাবে ওই আত্মঘাতী সিদ্ধান্তের পর আত্মঘাতীভাবে সুইসাইডাল যে আউটগুলো, সেগুলো কিন্তু এনামুল হক বিজয় বারবারই করে দেখাবেন। তার মুখে সব সময় ঠিক এরকম হাসি লেগে থাকে, কিন্তু কিভাবে আসলে দর্শকদের, ভক্তদের কিংবা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টদের মুখে হাসি ফোটাতে হয় তিনি সেটা জানেন না। কবে জানবেন, কবে বুঝবেন, কবে আসলে যে স্বপ্নটা দেখেছিলেন যে সুযোগ পেলে লেজেন্ডারি ক্রিকেটারের কাতারে পৌঁছে যাবেন, সেটা করে দেখাবেন, সেটা কিন্তু একটা বড় রহস্য, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের মতো। নাহিয়ান বিন জাসিম, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। ফাঁদ পেতেছিল লঙ্কানরা, সেই ফাঁদে পা দিয়েই উইকেট বিলিয়ে দিয়েছেন টাইগার ব্যাটাররা। প্রথম দিন শেষে রহস্য ভাঙলেন লঙ্কান ব্যাটিং কোচ থিলিনা কন্দাম্বি। তবে সাদমান বলছেন এখান থেকেও ২৭০ কিংবা ২৮০ রান করতে পারলে বাংলাদেশ ভালো অবস্থানে থাকবে। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাহিয়ান বিন জাসিমের পাঠানো রিপোর্ট। বাংলাদেশ আর শ্রীলঙ্কার পতাকা পাশাপাশি, কিন্তু একটু হলেও উঁচুতে আছে লঙ্কান ফ্ল্যাগ। ঠিক এই ম্যাচটার মতো, অর্থাৎ কলম্বো টেস্টের প্রথম দিন শেষে ড্রাইভিং সিটে শ্রীলঙ্কা। খুব স্বাভাবিকভাবেই গল টেস্টের পর অনেক এক্সপেকটেশন ছিল বাংলাদেশের ব্যাটাররা অনেক ভালো করবে, কিন্তু এই ম্যাচে সবাই শুরু করেছেন, অর্থাৎ ৭ ব্যাটারের রানটা যদি আপনারা একটু দেখেন, ৩১ মেহেদী হাসান মিরাজ, ৩৪ লিটন দাস, ৩৫ মুশফিকুর রহিম, সাদমান ইসলাম ৪৬ এবং মুমিনুল হক ২১। কি দারুণ সব স্টার্ট, কিন্তু উইকেটটা থ্রু করে এসেছেন। দিন শেষে লঙ্কান কোচ বলেছেন তার একটা ফাঁদ এঁটেছিলেন ঠিক গল টেস্টের পরে, সেই ফাঁদেই নাকি পাড়া দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। আর সাদমান ইসলাম কারণটা খুঁজতে গিয়ে রীতিমতো এলোমেলো উত্তর দিয়েছেন। We planned few things to how to contain them and how to get them out. Some of the plans actually worked. I think that's the reason behind that. I think the wicket little bit slow. I think wicket was good. There is no movement in the morning, but we threw our wicket. কেউ তো আর ইচ্ছা করে মানে আউট হতে চায় না, তো ব্যাটসম্যানরা মানে প্রত্যেকজনই আমরা হয়তো সেট হয়ে আউট হয়েছি, তো হয়তো বা এটা হয়তো আমাদের ব্যাট ডে ছিল। ইনশাল্লাহ আমরা ভালোভাবে ইনশাল্লাহ নেক্সট ইনিংসে যেটা আসবে আমাদের ভালোভাবে কামব্যাক করবো। না আমি তো শর্টস তো অবশ্যই শর্টস না খেলে তো রানও হবে না। আপনার গলেও আমরা মোটামুটি ভালোই শর্টস খেলছি, যেগুলো হয়তো বা বাউন্ডারিও আসছে। তো আজকে আনফর্চুনেটলি সবাই হয়তো দিনটা ছিল না আমাদের। সাদমান ইসলামের উত্তরটা অনেকটা এলোমেলো মনে হতে পারে আপনার কাছে। ঠিক কী কারণে আউট হয়েছেন, ঠিক উইকেটের ধরনটা কেমন ছিল, এক এক সময় মনে হলো এক এক রকম উত্তর, অনেকটা দ্বিধাদ্বন্দ্ব। সেই দ্বিধাদ্বন্দ্বে পড়েই ঠিক উইকেটে কনফিউশন থেকেই কিন্তু ব্যাটাররা আউট হয়ে গেছেন, লাইফ পেয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, কিন্তু কেউই সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি। ঠিক এমন যখন অবস্থা, ২২০ রান ৮ উইকেটে, এই রানটাকে কত দূর নিয়ে গেলে প্রথম ইনিংসে বাংলাদেশ তুষ্ট থাকবে? উইকেটটা ছিল একটু স্লো ছিল, এটা সত্যি কথা। তো আশা করি 270 to 80 গুড স্কোর। এই সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটারদেরকে বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে হবে, অর্থাৎ যে রানটা তারা স্কোরবোর্ডে যুক্ত করবেন সেটা একটা রান হলেও তারা বেশি রান করতে চাইবেন। আর বোলারদের প্রত্যাশাটা থাকবে যত দ্রুততম সময়ে লঙ্কান ব্যাটারদের আউট করে দেওয়া যায়, কারণ এখানকার পরিসংখ্যান বলছে একটা ইনিংসে কেউ যদি আসলে বড় রান করে ফেলে, তারপরে কিন্তু আসলে ওই টিমের, অর্থাৎ প্রতিপক্ষ টিমের কিন্তু ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না। সবশেষ দুইটা টেস্টেও কিন্তু একই রকম, যেই দল বেশি রান করেছে তাদের প্রথম ইনিংসে, তারাই কিন্তু আসলে দিন শেষে টেস্ট ম্যাচটা জিতে নিয়েছে। নাহিয়ান বিন জাসিম, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজত জয়ন্তীতে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়নি বিসিবি। দেশের ক্রিকেটে অবদান রাখায় নান্নু ফারুকদের পাশাপাশি গেট টুগেদারে বৃহস্পতিবার দাওয়াত পেয়েছেন প্রথম টেস্ট ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয়। এদিকে অচিরেই দেশ জুড়ে বাফুফের সাথে যৌথ মাঠ পাবার কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। ফারুক ভাই ছিলেন, আতার আলী ভাই ছিলেন, নান্নু ভাই ছিলেন, অনেক ক্রিকেটার ছিল যারা টেস্ট খেলার সুযোগ পায়নি। টেস্ট ক্যাপ্টেন ছিলেন যিনি প্রথম, নাইমুর রহমান দুর্জয়, তাকে কি দাওয়াত দিয়েছেন? অবশ্যই দাওয়াত দিয়েছি এবং
দাওয়াতে দেওয়া হয়েছে, কলও করা হয়েছে। মুখে নাইমুর রহমান দুর্জয়, ফারুক আহমেদদের প্রতি সম্মান, মাঠের চারপাশে সাকিব মাশরাফিদের ছবি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এদের প্রতি কেন সফট কর্নার দেখাচ্ছেন? এই তো সেদিনও ফারুক আহমেদকে সোশ্যাল মিডিয়ায় তুলো ধুনো করা হয়েছে, সাকিব মাশরাফিদের বিপক্ষে শেরে বাংলায় বিক্ষোভ হয়েছে। বুলবুল কি সেসব জানেন না? উত্তর হলো বিসিবি বস সবই জানেন, আর এটাও মানেন ক্রিকেট মানে অনলি ক্রিকেট। এখানে রাজনীতি বা অন্য কিছুকে তিনি গোনায় ধরেন না, কারণ সেসব তার ম্যাটারও না। বিশ্বে বাংলাদেশের নাম যারা উজ্জ্বল করেছেন সেসব মানুষদের ক্রিকেটীয় অবদানকে তিনি এবং তার বিসিবি সম্মান করবেই। প্রথম টেস্ট স্কোয়াডের সবাই আপনারা আগামীকালকে মিলিত হচ্ছেন, এই বিষয়টা একটু জানাবেন। আমরা প্রথম টেস্ট ম্যাচে যারা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল, দেখেন আমাদের আগের ক্রিকেটাররা যারা ছিল, এক্স বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন, আতার আলী ভাই ছিলেন, নান্নু ভাই ছিলেন, অনেক ক্রিকেটার ছিল যারা টেস্ট খেলার সুযোগ পায়নি। তো আমরা ওই সময়টা নিজেদেরকে ভাগ্যবান মনে করতাম যে ফার্স্ট টেস্টে আমরা খেলতে পেরেছিলাম, যদিও আমাদের একেবারে ক্রিকেট ক্যারিয়ারের সাহান্যের শেষের দিকে ছিলাম। তারপরে আমরা মনে করি ভাগ্যবান, যেহেতু আমরা ভাগ্যবান ছিলাম, ফার্স্ট টেস্টটা খেলেছিলাম, সেই স্কোয়াডে যারা অ্যাভেলেবেল আছে সকলকে কালকে আমাদের ক্রিকেট বোর্ডে দাওয়াত দিয়েছি। টেস্ট ক্যাপ্টেন ছিলেন যিনি প্রথম, নাইমুর রহমান দুর্জয়, তাকে কি দাওয়াত দিয়েছেন? অবশ্যই দাওয়াত দিয়েছি, এবং দাওয়াতে দেওয়া হয়েছে, কলও করা হয়েছে, এবং সকলকেই, এবং আমাদের দলের যে কোচ ছিলেন, যিনি ম্যানেজার ছিলেন, সবাইকে আমরা দাওয়াত দিয়েছি। বাংলাদেশের 25 বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম 7টা শহরে বিসিবি আয়োজন করছে অনূর্ধ্ব 12 লেভেলে নানা প্রতিযোগিতা। রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ঢাকা পর্ব শুরু করতে এসে বিসিবি সভাপতি অভিভাবকদেরও এনেছেন ট্রেনিং এর আওতায়। লক্ষ্য ক্রিকেটের প্রতি নেশা আর সঠিক দিক নির্দেশনা যেন পরিবার থেকেই পায় প্রতিটা শিশু। দেখেন, একটা ছেলে বা একটা মেয়ে যখন সে সেঞ্চুরি করে, সে মিনিমাম 100টা বল খেলে। 100টা বল খেলার জন্য কিন্তু তাকে 100টা সিদ্ধান্ত নিতে হয়, এবং 100টা রাইট সিদ্ধান্ত নিতে হয়। তো ক্রিকেট কোচের পক্ষে সবসময় জীবনের রাইট সিদ্ধান্তটা নেওয়া কঠিন হয়ে পড়ে। তো বাবা মা যে পেরেন্টসরা, তারা যদি ঘরে টাইমলি ঘুমানো, কম মোবাইল ফোন দেখা, হোমওয়ার্ক টাইমলি করা, তো এই যে ডিসিপ্লিনটা যখন তৈরি হয়ে যায়, যখন সে মাঠে আসে, তখন মাঠে সে রাইট ডিসিশনটা নিতে পারে এবং লঙ্গার ভার্সন ক্রিকেটে কম ভুল করে। 5 মাসের জন্য বিসিবির শীর্ষ পদে আসীন হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি চলে গেলে কি তার ইনিশিয়েটিভগুলো বন্ধ হয়ে যাবে? বাংলাদেশে এমন নজির যে অহরহ। যে কোনো কাজ করতে হলে একটা প্রোগ্রামের আন্ডারে কাজ করলে আপনি ব্যাপারটাকে মনিটরও করতে পারবেন, আর একটা ট্যাঞ্জিবল সাকসেস কীভাবে আনা যায় দেখা যায়। তো এই জন্য আমরা যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামটা করেছি, ট্রিপল সেঞ্চুরির আন্ডারে সবগুলো প্রোগ্রাম আছে, সো দ্যাট আমরা জানতে পারবো কোন প্রোগ্রামে আমরা ভালো করছি, কোন প্রোগ্রামে আমাদের ইমপ্রুভ করতে হবে। এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেক 3 মাস 4 মাস 3 মাস 6 মাস 9 মাসে আমরা দেখতে পাবো যে আমরা কোথায় আছি, আমরা কি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এদিকে দেশ জুড়ে একাধিক মাঠ বাফুফের সাথে যৌথভাবে পেতে যাচ্ছে বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সেই আশ্বাসই মিলেছে, যেখানে সিনথেটিক টার্ফে চলবে ক্রিকেট ফুটবল দুটোই। আমাদের টেস্ট ভেন্যুগুলো আছে, ওগুলো হয়তো রিপেয়ার করবো, মেনটেন করবো। আমরা যেই ফোকাসটা মেইনলি করছি সেটা হচ্ছে যে সকলের জন্য যেভাবে ক্রিকেট খেলতে হবে। দেখেন, আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে আমরা গিয়ে বলেছি যে দেখেন, বাংলাদেশে অনেক গ্রাউন্ড আছে, যেই গ্রাউন্ডগুলো গভর্নমেন্টের কন্ট্রোল আছে এবং সেখানে ফ্যাসিলিটি নেই, এবং তারা নীতিগতভাবে বা মৌখিকভাবে তারা আশ্বস্ত করেছে যে সমস্ত উইকেটগুলোকে তারা সিনথেটিক পিচ বসিয়ে দেবে। সিনথেটিক পিচ বসিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা ইভেন্ট বাউন্সে খেলবে ছেলেরা মেয়েরা, এবং সেখানে ফুটবলও খেলতে পারবে। সো ওই মাঠগুলোকে আমরা যেন সবার ব্যবহারের জন্য ফ্যাসিলিটির দিকে বেশি ফোকাস করছি আমরা। পার্থ বণিক, ৭১, ঢাকা। আইসিসির এফটিপির ব্যস্ত সূচির মাঝে দ্বিপাক্ষিক সমঝোতায় পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী মাসে 3 ম্যাচ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান। সবকটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটি খেলতে 16 জুলাই বাংলাদেশে আসবে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচ 20 জুলাই, এরপর 22 ও 24 জুলাই বাকি 2 ম্যাচ। সব ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়।
অবশেষে হচ্ছে বহুল প্রতীক্ষিত প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। চলতি মাসের 28 থেকে 30 জুন এই 3 দিন জাতীয় স্টেডিয়ামে ফুটবলারদের পরখ করে দেখবে টেকনিক্যাল কমিটি। 14 দেশ থেকে আসছেন মোট 52 জন ফুটবলার। নানা প্রক্রিয়ার মধ্য থেকে বিভিন্ন স্তরের জন্য তাদের বাছাই করে নেবে বাফুফে। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। কে হবে বাংলাদেশের নেক্সট গ্লোবাল স্টার, এমন খোঁজে উঠে পড়ে লেগেছে বাফুফে। ডেডলাইন 28 থেকে 30 জুন, ভেন্যু জাতীয় স্টেডিয়াম। 14 দেশ থেকে ট্রায়ালে থাকছে 52 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার, যাদের বয়স 14 থেকে 27 বছর। এদের মধ্য থেকেই পরবর্তী স্টার খুঁজে নিবে বাফুফে, গড়বে দেশের ফুটবলের ভিত। প্রোগ্রামের নাম বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার। মূলত প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা। অবশ্য এ নিয়ে সবার আগেই খুঁটিনাটি সব তথ্য জানিয়েছিল খেলাযোগ। বাফুফের সংবাদ সম্মেলনে পুরো ট্রায়াল প্রক্রিয়া তুলে ধরেন বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদি। কিভাবে ফুটবলাররা আসছে, কোথায় থাকবে, কোন ক্রাইটেরিয়ায় তাদের বাছাই করা হবে, সবকিছু পরিষ্কার করেন তিনি। একই সাথে যারা এই ট্রায়ালের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান বাফুফের এই কর্তা। যারা আমাদের দেশের ফুটবলে অংশ নিতে চান, আমাদের হয়ে খেলতে চান, বা আমাদের দেশের লিগে বা কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চান, আমরা তাদেরকে উৎসাহিত করছি। এটার ফলে তাদের সাথে আমাদের একটা বন্ধন তৈরি হচ্ছে এবং সেটারই অংশ হিসেবে এই নেক্সট গ্লোবাল স্টার আমাদের একটা ক্যাম্পেইন আমরা হাতে নিয়েছি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী ফুটবলাররা নিজ খরচেই আসছেন বাংলাদেশে। থাকার খরচও ব্যক্তিগত। বাফুফে শুধু তাদের ট্রায়ালের ব্যবস্থা করবে। প্রথম 2 দিন 2টো করে সেশন থাকবে। আমাদের মূল্যায়নের জন্য আমাদের একটা অ্যাডভাইজারি কমিটি বা একটা এক্সপার্টস প্যানেল করা হয়েছে এবং তৃতীয় দিনে তাদের 11 করে 2টা টিম করে তাদেরকে তারা ম্যাচ খেলবেন। প্রক্রিয়া শুরু হবে 28 জুন, শেষ হবে 30 জুন। শুরুর প্রথম 2 দিন 2টা করে হবে সেশন। সেখান থেকে ফুটবলারদের নিয়ে তৃতীয় দিন 30 জুন 11 জন করে 2 দলে ভাগ হয়ে একটা প্রীতি ম্যাচ হবে। মূলত ট্রায়ালে টিকে যাওয়া ফুটবলারদের সুযোগ থাকবে অনূর্ধ্ব 17 ও 23 দলে জায়গা করে নেয়া। তবে কেউই বাদ পড়ছেন না, সবাই বাফুফের নজরে থাকবেন। পরবর্তীতে প্রয়োজনে তাদেরকে যে কোনো সময় ডাকা হতে পারে। এছাড়া ট্রায়ালে থাকবে লোকাল ক্লাবগুলো, তারাও ট্রায়াল থেকে ফুটবলারদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং চিহ্নিত করে রাখতে পারে, যাতে পরবর্তীতে তাদের সঙ্গে চুক্তি করা যায়। এই যে এখানে তারা 3 দিন ধরে যে প্র্যাকটিসটা করবে বা তাদের মূল্যায়ন করা হবে, এরপরে তার ইচ্ছে করলে বাংলাদেশের কোনো টিম ক্লাবে খেলতে পারেন, কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারেন এবং আগামীতে আমাদের যে আন্ডার 17 বা আন্ডার 20 এই যে আগামীতে যে টুর্নামেন্টগুলো আমাদের জাতীয় পর্যায়ে রয়েছে, বয়স ভিত্তিক আছে, জাতীয় পর্যায়ে আছে, যদি আমাদের এখানে যারা মূল্যায়নে থাকবেন তারা যদি উপযুক্ত মনে করেন, তাহলে সেখান থেকে হয়তো আমাদের জাতীয় টিমেও তাদের ক্যাম্পের জন্য টাকা যেতে পারে ভবিষ্যতে। এটাই হলো সার্বিক উদ্দেশ্য। বাফুফের এই ট্রায়ালে থাকবেন 5 সদস্যের অভিজ্ঞ কোচিং প্যানেল, যার নেতৃত্বে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। এছাড়া দেশের শীর্ষ ক্লাবের কোচ এবং বাফুফের নির্বাহী কমিটিতে থাকা জাতীয় দলের সাবেক ফুটবলারদেরও থাকার কথা রয়েছে। হাভিয়ের কাবরেরা থাকবেন পর্যবেক্ষক হিসেবে। হাসান সজীব, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।